যারা মেয়েদের উপর এরকম নোংরামি করছে এবং তৃণমূল ছাত্র পরিষদে এরকম দাদাদের সংখ্যাটা অনেক। আমাদের প্রশ্নটা একটা জায়গায়, রাজন না যখন তৃণমূলের পদে ছিলেন, অর্থাৎ উনি তো একটা সময় তৃণমূলের পদে ছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তখন উনি কণ্ঠ তুলে কেন বললেন না? তখন উনি কেন 1 বছরের অপেক্ষা করলেন যে কখন একটা সুযোগ পাবো তারপরে আমি টিভিতে গিয়ে বলবো? কেন? উনি অলিম্পিকে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এসেছিলেন, সাক্ষী মালিকের কথা বলছি, এবং উনি যখন মাটিতে লুটিয়ে বারবার বলছিলেন যে আমার সম্মানে আঘাত করেছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, আপনি অন্তত একটা স্টেপ নিন, তখন ওনার পাশে আরেকটা জিনিস লোটাচ্ছিল মাটিতে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কথা। বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর কোনো অসুবিধায় পড়েছিলেন, তখন ওনাকে কিন্তু দেবীর কাছে যেতে হয়েছিল, অর্থাৎ নারী শক্তির কাছে যেতে হয়েছিল। তো সমানভাবে আমি অন্তত কোনো ছেলের বিরুদ্ধে যদি মিথ্যা, অজল ঘোষের ফোন ঢুকেছে শুনছিলাম, নাকি রুদ্রনীল বাবুর সাথে এখন বেশ ভালো পরিচিতি হয়েছে ওনার। এবার এই জিনিস যেখানে সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্যের মতো লোকজনরা রয়েছে, যেখানে ব্রিজভূষণ সিংয়ের মতো লোকজনরা রয়েছে, যেখানে মনোহরলাল বাবুর মতো লোকজনরা রয়েছে, সেই ভিডিওটাও আমরা অনেকেই দেখেছি। যাই হোক, দেখার যোগ্য তো ভিডিও একদমই নয়। তো রাজ্য রাজনীতিতে এখন বিতর্কের কেন্দ্রবিন্দু রাজন্না হালদার। কসবা ল কলেজের ঘটনার পর রাজন্না হালদার, তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী, তিনি যেভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি কেন এতদিন দলের নেতাদের জানাননি বা কেন এতদিন আইনি ব্যবস্থা নেননি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। রাজন্নাকে নিয়ে বিজেপি কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল কাউন্টার করছে, রাজন্না কি বিজেপিতে যাবে, এই নিয়ে একটা বিতর্ক চলছে। আমার সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী, তৃণমূলের আইটি সেলের নেত্রী, তার সাথে কথা বলবো। দিদি, জাগরণ বাংলায় প্রথমবার স্বাগত জানাই। তো বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা তুমি আমাকে করলে, সেটা অবশ্যই রাজন্না হালদার নামটা আপনি উল্লেখ করলেন, তো তাকে নিয়ে তো একটা কারেকশন রয়েছে, সেই কারেকশনটা একটু করে দিই। বিষয়টা হচ্ছে তুমি তার নামের সাথে নেত্রী কথাটা যোগ করলে। সর্বপ্রথম বলে দিই, আমরা প্রত্যেকেই নেত্রী কেউই নই, নেত্রী আমাদের একজনই রয়েছে। আর স্পেসিফিক্যালি যে ব্যক্তিটার নাম তুমি উল্লেখ করলে সে কিন্তু এখন সাসপেন্ডেড। তাই নেত্রী কথাটা আমি মনে করবো যদি তুমি যোগ করো, তাহলে যারা দর্শকরা রয়েছে তারা একটু কনফিউজড হবে। তো সেই কথাটা আপাতত আমি অনুরোধ করবো যে সেটা যাতে না উল্লেখ করা হয়। নেত্রী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে প্রশ্নটা তুমি করলে সেটা নিয়ে আমাকে একটু বিস্তারিত বলতেই লাগে, আমি তো নিজে একজন মেয়ে। যখন উনি এই কথাগুলো সকলের সামনে তুলে ধরছিলেন, বিভিন্ন স্যাটেলাইট মিডিয়া বা ডিজিটাল মিডিয়াগুলোতে উনি বক্তব্য রাখছিলেন, তখন আমাদের কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসছিল। উনি আমার থেকে বয়সে বড়, ওনাকে আমি দিদি সম্বোধন করেই কিছু প্রশ্ন করেছিলাম, অর্থাৎ 5টা প্রশ্ন। সেই 5টার প্রশ্নের মধ্যে মূল প্রশ্ন অবশ্যই এখানে যে 1 বছর পরে কেন? উনি বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে উনি এই কথাটা বলছিলেন যে না, সকলে আমাকে সমর্থন করছে যে যেইভাবে আমি একটা শুদ্ধিকরণ চাইছি, এই শুদ্ধিকরণের ডাকটা রাজন্না হালদার দিচ্ছে, এই জিনিসটা অনেকেই সাপোর্ট করছে, এটা রাজন্না হালদারের বক্তব্য ছিল। তো সেখানে আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন ছিল যে এই শুদ্ধিকরণের কথা 1 বছরের পরে কেন? কারণ আমরা প্রত্যেকে জানি যে যখন ইপটিজিং এর শিকার আমরা প্রত্যেকটা মেয়ে হয়ে থাকি, জানো তো। আজকে তোমরা দুজনেই ছেলে বলে আমি তোমাদের উদাহরণটা তুলতে পারছি না, কিন্তু আজকে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আজকে কিন্তু ছেলেরাও অনেকটা সাফার করে, এই জিনিসটা আমাকে তুলে ধরতে হবে। তো যাই হোক, আমি যদি মেয়ের দিকে আবার ফিরে আসি, মেয়েরা কিন্তু প্রতিটা মুহূর্তে ইপটিজিং এর শিকার হয়, এবং রাস্তাঘাটে যখন কেউ আমাকে ইপটিজিং করবে, তখন স্বাভাবিকভাবে আমি তার দিকে চেয়ে গিয়ে তার গালে হাত দিয়ে এই প্রশ্নটা করবো না যে তুমি কোন দল করো বা তুমি কোন ধর্মের, তাই তো? মানে যে অপরাধী সে তো আমাদের সকলের চোখে অপরাধী। তো আমি স্বাভাবিকভাবে তার কাছে গিয়ে একটা ঠাটিয়ে থাপ্পড় মারতে পারি, আমার কথাটা হচ্ছে সেখানে। এবং এখানে কোনো ব্যারিয়ার আমাকে আমার দল সৃষ্টি করে দেয়নি যে না উপাসনা, তুমি তৃণমূলের একজন পদাধিকারী বলে তুমি সেই জিনিসটা করতে পারো না, একদমই নয়। আমার দল, যে যার একজন শীর্ষ পদে বসে আছেন, অর্থাৎ যিনি সুপ্রিমো, উনি একজন নিজে মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু আমাদের কারোর হাতই বেঁধে দেননি। উনি সর্বপ্রথম বলেছে যে মহিলাদের ডিগনিটি একদম আগে। তো সেই ডিগনিটিকে কেন রাজন্যাদি সামনে রাখতে পারলো না, এটা আমাদের একটা প্রথম প্রশ্ন চলে আসে। 1 বছর পরবর্তীতে ওনার মনে হলো যে মনোজিতের ঘটনাটা যখন হয়েছে তখন আমাকে একটু গলা চড়াতে হবে, তাহলে 50টা মিডিয়া চ্যানেল আমার কাছে আসবে আমার ইন্টারভিউ নিতে। এটা একটু বেশি সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে নাকি? আমাদের প্রশ্নটা সকলের এখানে ছিল। দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই এটা ছিল যে যেই সংখ্যক বলছে অনেক দাদারা রয়েছে যারা মেয়েদের উপর এরকম নোংরামি করছে, এবং তৃণমূল ছাত্র পরিষদে এরকম দাদাদের সংখ্যাটা অনেক। আমাদের প্রশ্নটা একটা জায়গায় ছিল যে যদি দাদাদেরকে আপনি চিহ্নিত করে থাকেন, তাহলে 1 বছর ধরে ওই দাদাদেরকে কেন খুলেআম ছেড়ে দিলেন? আপনি 1 বছর ধরে, আমি যদি মনে করি যে আপনার অভিযোগটা সত্যি, 1 বছর ধরে কোনো দাদাকে খুলেআম ছেড়ে দেওয়া মানে তাদেরকে আমি সেই অ্যাক্সেসটা দিচ্ছি, আরো আমি 5টা মেয়ে আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি তাদের সাথে এই নোংরামিটা করুন। আমার কথাটা স্পষ্ট এখানে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে কোনোদিনই অপরাধের সাথে আপোষ করেনি, সেটা তুমিও জানো, আমিও জানি, তোমার চ্যানেলে যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু সুবুদ্ধি সম্পন্ন, তারাও এই জিনিসটা জানে। তাহলে সেখানে কেন রাজন্না যখন তৃণমূলের পদে ছিলেন,
অর্থাৎ উনি তো একটা সময় তৃণমূলের পদে ছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তখন উনি কণ্ঠ তুলে কেন বললেন না? তখন উনি কেন 1 বছরের অপেক্ষা করলেন যে কখন একটা সুযোগ পাবো তারপরে আমি টিভিতে গিয়ে বলবো? কেন উনি সুপ্রিমো যিনি নিজে একজন মহিলা, ওনার কাছে গিয়ে বললেন না যে দিদি আমি পারছি না, আপনি একটা সমাধান দিন? অনেক সময় হয় যে দাদাদেরকে বলতে পারি না, অভিষেক দাও রয়েছে, কিন্তু অভিষেক দার নাম এখানে না উল্লেখ করার বিশেষ কারণটা হচ্ছে এখানে আমাদের সঙ্গে যখন বাইরে কোনো ঘটনা ঘটে সর্বপ্রথম হয়তো দাদা বা বাবার কাছে আসার থেকে আমরা হয়তো মায়ের কাছে যাই। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু নিজে উনি একজন মহিলা, তার নামটা আমি এখানে উল্লেখ করলাম। এরকম অনেক প্রশ্ন রয়েছে জানো তো, যে প্রশ্নের উত্তরগুলো এখনো রাজন্যাদি দিতে পারিনি। তারপরে বিভিন্ন স্যাটেলাইট মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটাও জানতে পারছি ওনার ফোনে নাকি বিভিন্ন লোকজনদের ফোন ঢুকছে। কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। সজল ঘোষের ফোন ঢুকেছে, তিনি স্বীকারও করেছেন। হ্যাঁ, সজল ঘোষের ফোন ঢুকেছে, শুনছিলাম নাকি রুদ্রনীল বাবুর সাথে এখন বেশ ভালো পরিচিতি হয়েছে ওনার। এবার এই জিনিসগুলো পুরোটাই জল্পনা কল্পনা, পুরোটাই আমার টিভিতে দেখা। রাজন্যাদি আমাকে ব্যক্তিগতভাবে এসে বলে দেয়নি। যখন 1 বছর আগে যেই কথাটা উনি বলছেন যে এই এআই কেন্দ্রিক ঘটনা, এআই কেন্দ্রিক নগ্ন ছবি, যে কথাটা উনি তুলছিলেন, সেই ব্যাপারেও কিন্তু উনি আমাকে বলে যাননি যে উপাসনা এরকম একটা জিনিস সাফার করেছি। বারবার আমরা একটা কথা বলছি যে যদি কোনো মেয়ে, যদি আমিও এরকম কিছু সাফার করি, সর্বপ্রথম আমার দল পাশে দাঁড়াবে, এবং এটা আমার বিশ্বাস। কারণ আমি বিজেপি করি না, আমি সিপিএম করি না, যেখানে সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্যের মতো লোকজনরা রয়েছে, যেখানে ব্রিজভূষণ সিং এর মতো লোকজনরা রয়েছে, যেখানে মনোহরলাল বাবুর মতো লোকজনরা রয়েছে। সেই ভিডিওটাও আমরা অনেকেই দেখেছি। যাই হোক, দেখার যোগ্য তো ভিডিও একদমই নয়। তো এই যে ঘটনাগুলো হয় আমরা দেখি যে যারা অভিযোগ করে তারা কোনো সাধারণ মহিলা কিন্তু নয়। আমি একটু ব্রিজভূষণ সিং এর কথাটা আপনাকে মনে করিয়ে দিই। ব্রিজভূষণ সিং কিন্তু কোনো সাধারণ মহিলা মানে যিনি অভিযোগটা করেছিলেন ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে, উনি কোনো সাধারণ মহিলা ছিলেন না। উনি অলিম্পিকে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এসেছিলেন। সাক্ষী মালিকের কথা বলছি। এবং উনি যখন মাটিতে লুটিয়ে বারবার বলছিলেন যে আমার সম্মানে আঘাত পড়েছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, আপনি অন্তত একটা স্টেপ নিন, তখন ওনার পাশে আরেকটা জিনিস লোটাচ্ছিল মাটিতে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের পতাকা। বিজেপি আমাদের ভারতবর্ষের পতাকাটাকে অসম্মান করেছে। এবার বিজেপিকে সরিয়ে যদি আমি সিপিএম এর দিকে আসি, তন্ময় ভট্টাচার্যের ইতিমধ্যে যা যা জিনিস দেখতে পাচ্ছি সেগুলো দেখার যোগ্য একদমই নয়। তো সেই বিষয়তেও কিন্তু সিপিএম মৌনব্রত পালন করছে। শুধুমাত্র তাই নয়, সায়নকে যখন একটা প্রশ্ন করা হয়েছিল সায়নদাকে, সায়নদা বলল না না, উনি তন্ময় ভট্টাচার্য, কমরেড তন্ময় ভট্টাচার্য, ওনার বিষয়ে আমি আলাদা করে কোনো কথা বলবো না। যাই হোক, কোনো নামের সামনে কমরেড যুক্ত হয়ে গেলে সে অপরাধী থেকে নিরপরাধ হয়ে যায়, সেই জিনিসটা হয়তো সায়নদা ভালো বুঝবে, উনি তো লয়ার, আমি এই বিষয়ে জানি না, জানেন তো। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফেক অভিযোগ তুলে না, আজকের দিনে যখন আমি এই কথাটা বলছি না, যে ছেলেরাও কিন্তু এইসব অপরাধের শিকার হয়ে যায় কোনোভাবে। আজকে শুধুমাত্র যে মহিলারা শোষিত তাও কিন্তু নয়, ছেলেরাও কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা রাস্তায় শোষণের শিকার হয়। কারোর নামে এরকম মিথ্যে অভিযোগ তুলে দেওয়া হয় যে আমার গায়ে হাত তুলে দিচ্ছে, হাত দিচ্ছে। কারোর নামে এরকম মিথ্যে ইপটিজিং এর অভিযোগও তোলা হয়। তো প্রত্যেকটা দিকে তো আমাদেরকে দেখতে হবে। আজকে যখন আমাদের নামের পাশে তোমরা নেত্রী কথাটা উল্লেখ করছো, বা আমি যদি নেত্রীর কথা সরিয়েও রাখি, আমাদের দলে অন্তত সর্ববৃহৎ যদি সসম্মানীয় কোনো পদ হয় সেটা হচ্ছে একটা কর্মীর। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কোনো নেত্রী বলেন না, উনি বলেন আমি কর্মী। তাহলে আমরাও সেই কর্মীর ট্যাগটা যখন নিজের গায়ে লাগাচ্ছি, তখন সেখান থেকে আমাদের অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। আমি মনে করি যখন স্বয়ং বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর কোনো অসুবিধায় পড়েছিলেন, তখন ওনাকে কিন্তু দেবীর কাছে যেতে হয়েছিল, অর্থাৎ নারী শক্তির কাছে যেতে হয়েছিল। তো সমানভাবে আমি অন্তত কোনো ছেলের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ কেউ তোলে, সেটারও বিরুদ্ধে, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি। এবং রাজন্যাদির অভিযোগ সত্যি নাকি মিথ্যে সেটা আমি জানি না। যদি সেটা সত্যি হয়, রাজন্যাদির পাশে আমার দল ছিল, আমার দল থাকবে। কিন্তু যেহেতু উনি এখনো কোনো নাম উল্লেখ করতে পারছেন না, আমাদের মনে হচ্ছে যে গোটা বিষয়টাই রাজনৈতিকভাবে দর বাড়ানোর প্রচেষ্টা, এবং রাজনীতিতে নিজের একটা জায়গা ক্রিয়েট করার প্রচেষ্টা। আমি বলতে পারি যে এইভাবে কোনো জায়গা ক্রিয়েট করা সম্ভব নয়। রাজনীতিতে যদি রাজন্যা মানে তৃণমূল কংগ্রেসে যদি থাকে রাজন্যা হালদার, বা বিজেপিতে যায়, সেটা কি আপনাদের দলের জন্য কোনটা ভালো হবে? মানে সে থাকাটা ভালো হবে, না সে যাওয়াটা ভালো হবে? কোনটা ভালো হবে? নাকি রাজনীতি করাটাই ঠিক হবে না? আপনার কি অভিমত? দেখুন, যে প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নটার একটাই উত্তর। দেবাংশু ভট্টাচার্য, উনি আমার উইং প্রেসিডেন্ট, উনি একটা কথা বলেন যে দিদি ছবি সরবে যবে, বন্ধু সেদিন খেলা হবে। তো আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসে তারাই শ্রেষ্ঠ, তারাই সর্বে সর্বা, যাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, এবং অবশ্যই অভিষেক দা পাশে আছে। তো সেখানে আমি বলতে পারি, তুমি যে প্রশ্নটা করলে,
এই প্রশ্নটা যদি আমার জন্য হয় যে উপাসনা থাকলে অসুবিধা হবে নাকি সুবিধা হবে, আমি মনে করি উপাসনার মাথার উপর যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, উপাসনা একটা এখানে স্পষ্ট সৈনিক, এবং আমার যে কাজটা, যে শিক্ষাটা আমাকে আমার দল দিয়েছে, সেই শিক্ষাটাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া আমার কর্তব্য, সেই কাজটা আমি করছি। তো সেইখানে এখানে কোনো নাম বিশেষ ব্যক্তির কোনো মানে মূল্য আছে বলে আমি মনে করি না। কারণ রাজন্না হালদার যে জায়গাটা পেয়েছিল, আজকে যে তুমি রাজন্না হালদারকে চিনে এই প্রশ্নটা আমাকে করছো, সেই জায়গাটাও কিন্তু স্বয়ং আমাদের যিনি নেত্রী রয়েছেন উনিই তো দিয়েছিলেন। আমার দল তো ওনাকে স্বীকৃতি দিয়েছিল। তো সেইখানে আমার দল সর্বে সর্বা। আমি মনে করি না কেউ গেলে আমাদের কোনো অসুবিধা হবে, এবং সমানভাবে কেউ যদি আসতে চায়, আমরা হৃদয় খুলে বসে আছি, হাত খুলে বাহু খুলে বসে আছি যে অবশ্যই আসুন, আমরা তাদেরকে বুকে আগলে নেবো। এই জিনিসটা আমার তৃণমূল কংগ্রেস শিখিয়েছে যে যদি কেউ গেস্টও আসে, তাদেরকে কিন্তু বেশ সসম্মানে খাইয়ে দাইয়ে তারপরেই আমাদের বাড়ি থেকে বিদায়ের জন্য পাঠাতে হয়। এবং এটা বলে এটা নাকি বাড়ির জন্য শুভ। যদি কেউ গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য এসে থেকেছিল, তাহলে সে যদি বিদায়ও নেয়, তার আগে কিন্তু আমরা যথেষ্ট তাকে খাইয়ে দিয়েছি। অন্তত এই অপবাদ কেউ আমাদেরকে করতে পারবে না যে আমরা কিন্তু ঠিকমতো খাওয়ায় দাওয়ায় নিয়ে আমরা না খাইয়ে তাকে বাইরে বাইরে পাঠাচ্ছি, এটা কেউ করতে পারবে না। এইটুকুনি আমার বিশ্বাস আছে, এবং এটা আমার তৃণমূল কংগ্রেসের শিক্ষা। আপনি গেস্টের কথা বললেন যে দল একজন গেস্ট আসলেও তাকে সসম্মানে তার আতিথেয়তা করবে, আপ্যায়ন করবে। আমার খুব গতকালের ঘটনা, যখন চাকরিহারারা নবান্ন অভিযান করছিলেন, পুলিশের তরফ থেকে যখন আটকানো হলো, তারা বললেন, তারা সেখান থেকে সরে গেলেন পুলিশের বাধা পেয়ে সন্ধ্যে 7টার পর। তারা বললেন এবার তারা কালীঘাটে যাবেন, এবং তারা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আপ্যায়ন করবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হবে। এটা আমার খুব ভালো মতো মনে পড়ছে। কিছু বলবেন এই ব্যাপারে? দেখুন, যে প্রশ্নটা আপনি করলেন, অন্তত যারা এই কথাটা বলেছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রেখেই বলেছে। উনি কিন্তু দিদিকে চেনে, যে উনি যে কতটা মমতা প্রবণ, মানে ওনার নামটার সাথে যে ওনার নেচারের কতটা মিল আছে, ওনারা কিন্তু সেই জিনিসটা বুঝতে পেরেছে, তাই এই কথাটা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে যদি আমি যাই, তাহলে অন্তত চাটা আমার মুখে জুটবে, সেই কথাটুকু আমার জুটবে যে না, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত রেখে বলবে যে না, আমি কিন্তু আপনাদের পাশে আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেইভাবেই দেখেছি, তাই তো? এর আগেও যা যা ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে অন্তত অনুরোধ করে বলছে যে আপনারা চাটা খেয়ে যান। এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি, এবং বাস্তবে এটাই হয়তো একটা মায়ের জায়গা আমাদের। চাকরিহারারা তাদের আক্ষেপ রয়েছে, তারা কিন্তু যতবার যিনি সুমন বিশ্বাস চাকরিহারা আন্দোলনকারী, তিনি কিন্তু বারংবার যতবার মুখ্যমন্ত্রীর কথা বলছেন, তার আগে প্রিয় শব্দটা উল্লেখ করছেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। দেখুন, এইটাই তো ভালোবাসা। মানে অর্থাৎ একটা আমরা প্রত্যেকে জানি যে সন্তান একটু ডান দিক থেকে বাদিক হলেও মা কোনোদিন বাজে হতে পারে না, এটা আমরা প্রত্যেকে জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সামনে আমরা মা কথাটাও যুক্ত করি, মানে উনি কিন্তু আমাদের প্রত্যেকের মা সম। তো সেখান থেকে আমরা এটা জানি যে যখন এত অভিযোগ উঠছে, যখন এত লোক এত কথা বলছে, এত কুৎসা করার চেষ্টা করছে, মা কিন্তু খুব শান্তিভাবে সেখানে বসে সবটা শুনছেন, প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করছেন, এবং এই জিনিসটাই ওনাকে মা করে তোলে। আমরা প্রত্যেকে জানি যে কালীঘাটে কিন্তু মা কিন্তু বিরাজমান, অর্থাৎ মা কালীর কথা আমি বলছি। সমানভাবে আমরা তৃণমূলরা বলি, যারা তৃণমূল কর্মী করি, মানে তৃণমূল সমর্থক যারা, আমরা প্রত্যেকে বলি যে ওখানে দুজন মা বিরাজমান। একজন মা যিনি মা কালী, এবং আরেকজন মা যার মাথার উপর ওই মা কালীর হাত রয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা একদম স্পষ্ট চিত্র, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর কিভাবে একজন ভগবান একটা মানে একটা যেই জিনিসটা, যেই দৃশ্যটা হয়তো আমরা দেখতে পারি না, ভগবানকে তো আমরা কেউ দেখতে পারি না, আল্লাহ ঈশ্বরকে তো আমরা দেখতে পারি না, কিন্তু একটা পাওয়ার রয়েছে বুঝতে পারি। সেই পাওয়ারটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়, কোনো কালিমালিপ্ত হতে দেয় না, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি। এবং তাই জন্য খুব গর্ববোধ হয় যে আমাদের নেত্রী একজন মহিলা, যেই মহিলা 1993 সাল, সেই 21শে জুলাই সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ড, আর কদিন পরে 21শে জুলাই বলে এই কথাটা উল্লেখ করছি, সেই সময় উনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন যে একটা নারীর কত বড় অবদান থাকতে পারে, যে এরকম একটা অধিকার, যে ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা মানুষের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সেখানে যে 13 জন শহীদ হয়েছিলেন, ওনাদের কথা উল্লেখ না করলেই নয়। ওনাদের প্রত্যেকটা মানুষ যারা সেই দিন হয়তো ওই রাজপথে নিজেদের রক্ত খুয়েছিলেন, তো তারা প্রত্যেকে কিন্তু আমাদের দলের জন্য একটা
আলাদা জুয়েল, জানেন তো। এবং তাই জন্যই প্রত্যেকটা বছর আমরা ওই 21শে জুলাই এইভাবে স্মরণ করি, স্মরণ সভায় আমরা প্রত্যেকে যাই, শহীদ বেদি, শহীদ মঞ্চের পাশে আমরা প্রত্যেকে জমায়েত হই, শুধুমাত্র ওই একটা জিনিসের জন্যই। এবং সত্যি ওই লড়াইটা আজকেও শেষ হয়নি। যেইভাবে ওই ভুতুরে ভোটারের কথা আমি তুমি প্রত্যেকে জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেখানে তো বুঝতে পারছি যে বিজেপি খুব সুন্দরভাবেই এখন আর মানুষকে দিয়ে ভোট দেওয়াতে চাইছে না, ভূতদেরকে দিয়ে ভোট দেওয়াতে চাইছে। মানে ওনারা যে প্ল্যান চেট করেন কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন। প্ল্যান চেট করে ভোট দেখে আনছেন, তারপরে ভোটদের নাম কোথায় যাচ্ছে, ভোটার আইডেন্টিফিকেশন কার্ডে যাচ্ছে, ভোটার লিস্টে দেখছি মানুষ নেই কিন্তু ভূতেরা রয়েছে, ভূতেরা গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। এবং কারা নিয়োগ হচ্ছেন, কারা ইলেক্টেড হচ্ছেন, হচ্ছেন মোদিজির মতো লোকজনরা। যাই হোক, মোদিজি আগেই বলেছিলেন যে উনি কিন্তু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি, উনি অন্য কোনো ভাবে জন্মগ্রহণ করেছেন। তাহলে হতে পারে সেটা দেবদেবীর কথা বলছিলেন, ঈশ্বরের কথা বলছিলেন, নাকি শয়তানের, সেটা এখন একটা প্রশ্ন।